শুভ সকাল বন্ধুরা। আজ হলো 6 এপ্রিল 22 চৈত্র সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেসের পবন খেরা তত্ত্বে চাঞ্চল্য, হিমন্তকে কি চাপে ফেলার বুট কৌশল, মুখ্যমন্ত্রী পত্নীর 3 পাসপোর্ট, দুবাইয়ে সম্পত্তি, আমেরিকায় কোম্পানিতে 52,000 কোটি। রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য পবনের, কংগ্রেসকে তীব্র আক্রমণ ও মানহানি মামলার হুঁশিয়ারি হিমন্তের। পাতারকান্দিতে অমিত শাহর সভা ঘিরে তুঙ্গে উন্মাদনা, প্রস্তুতির খোঁজ নিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। ধলাই বিধানসভায় জোরদার প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস। উদারবন্দে রাজদীপের সমর্থনে দিল্লির সাংসদ মনোজ তিওয়ারির প্রচার। পঞ্চায়েত রোডে বিজেপির নির্বাচনী সভায় সংখ্যালঘুদের ভিড়, রাজদীপ রায়ের সমর্থনে জোরদার প্রচার। কাটিগড়ায় কাঁটাতারের ভেতরে চাষ করতে গিয়ে হামলা, আহত অন্তত 6 কৃষক। সুনাইয়ে আমিনুলের হয়ে মাঠে নামছে উলামা সংহতি মঞ্চ। ভোটাধিকার বিক্রির নয়, বিশ্বাসের, ভোটের আগে কড়া বার্তা হাইলাকান্দি প্রশাসনের। হাইলাকান্দিতে শুরু পোস্টাল ব্যালট ভোট গ্রহণ, চলবে 8 এপ্রিল পর্যন্ত। এবং সর্বশেষ খবরটি হলো জড়ে তছনছ দোলাই, বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে শতাধিক পরিবার। এবারে শুনুন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে পাথারকান্দির রাজনৈতিক ময়দান কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি শক্তি প্রদর্শনের মাঝে বাড়ছে উত্তেজনা, আর তারই কেন্দ্রে রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসন্ন জনসভা, যাকে ঘিরে এলাকা জুড়ে তুঙ্গে জন উন্মাদনা। শেষ লগ্নের প্রচারে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দিনভর একাধিক জনসভায় অংশ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বিশেষ করে কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহা ও প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালাকে নিশানা করে তিনি বিভিন্ন ইস্যুতে সরব হন। রবিবার পাথারকান্দির বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত জনসভাগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও উচ্ছ্বাস নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিকেলে ইসাবিল হরিবাসরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী 16 প্রহর হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে কৃষ্ণেন্দু পাল ভক্তি ভরে প্রার্থনা করেন এবং সকলের মঙ্গল কামনা করেন। তার উপস্থিতিতে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর বাজারিছড়ার কালাচড়া লালমাটি এলাকায় পৌঁছে তিনি 7 এপ্রিল অনুষ্ঠিতব্য অমিত শাহর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখেন। জানা গেছে সকাল 10টায় নির্ধারিত এই সভায় উপস্থিত থেকে অমিত শাহ দলীয় প্রার্থীর সমর্থনে ভোটের আহ্বান জানাবেন। সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, অমিত শাহজির আগমন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি নির্বাচনী প্রচারে নতুন গতি সঞ্চার করবে। তিনি সকলকে এই জনসভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো উদারবন্দে রাজদীপের সমর্থনে দিল্লির সাংসদ মনোজ তিওয়ারির প্রচার। রবিবার উদারবন্দ বিধানসভার দয়াপুর এলাকায় বিজেপির প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে অনুষ্ঠিত হল বিজয় সংকল্প সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি। সমাবেশে কয়েক হাজার বিজেপি সমর্থকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। মঞ্চে উঠে মনোজ তিওয়ারি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত জনতার মন জয় করেন এবং রাজদীপ গোয়ালার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখতে গিয়ে মনোজ তিওয়ারি বলেন, এবারের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী 9 তারিখে জনগণ বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ের পর পুনরায় উদারবন্দে এসে জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরবর্তী খবরটি হল পবন খেরা তত্ত্বে চাঞ্চল্য, মুখ্যমন্ত্রীর পত্নীর 3 পাসপোর্ট, দুবাইয়ে সম্পত্তি, আমেরিকায় কোম্পানিতে 52,000 কোটি। কাছের ঘরে থেকে তিনি অন্যকে ডিল তুলছেন কিনা বোঝা যায়নি এখনো, কারণ কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেরা যেসব অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী এবং তার পত্নী সব খারিজ করে দিয়েছেন। এমনকি কংগ্রেসের তুলে ধরা রিনিকি বুইয়া শর্মার
3টি পাসপোর্টে নানা ত্রুটি সামনে এনে জালিয়াতি করে নথি তৈরির প্রমাণ দেওয়ারও চেষ্টা করেছেন তারা। কিন্তু দুবাই আমেরিকায় মুখ্যমন্ত্রী পরিবারের সম্পত্তি থাকার বিষয়ে অবশ্য নিশ্চিত কোনো প্রতিক্রিয়া আসেনি এখনও। কিন্তু পবন খেরা যেসব অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাতে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দেওয়ার রসদ রয়েছে। তবে কেন্দ্র সরকার কিংবা কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো বিবৃতি জারি না করায় অভিযোগের সত্যতা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। রবিবার নতুন দিল্লির এআইসিসি সদর দফতরে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পবন খেরা মুখ্যমন্ত্রী ও তার পত্নীর বিরুদ্ধে মূলত 3টি বিষয় তুলে ধরেছেন, যা ভোটের মুখে আসামের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথমত, মুখ্যমন্ত্রীর পত্নী রিনিকি বুইয়া শর্মার 3টি পাসপোর্ট রয়েছে। এর মধ্যে একটি ইউএইর গোল্ডেন কার্ড, যে পাসপোর্ট ইস্যু করা হয়েছে 2022 সালের 14 মার্চ এবং মেয়াদ উত্তীর্ণ হবে 2027 সালের 13 মার্চ। আরেকটি পাসপোর্ট অ্যান্টিগুয়া বারমুডার, যে পাসপোর্ট ইস্যু করা হয়েছে 2021 সালের 26 আগস্ট এবং এর মেয়াদ উত্তীর্ণ হবে 2031 সালের 25 মার্চ। তাছাড়া রিপাবলিক অফ ইজিপ্টের আরেকটি পাসপোর্ট রয়েছে, যে পাসপোর্ট ইস্যু করা হয়েছে 2022 সালের 13 ফেব্রুয়ারি এবং এর মেয়াদ উত্তীর্ণ হবে 2030 সালের 12 ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রীর পত্নীর 3টি পাসপোর্টের তথ্য সামনে এনে কংগ্রেস মুখপাত্রের দাবি, মুখ্যমন্ত্রী মুসলমানের বিরুদ্ধে রাজনীতি করেন, কিন্তু তার পত্নী 2টি মুসলিম রাষ্ট্রের পাসপোর্ট রাখেন। 3টি পাসপোর্টই সক্রিয় রয়েছে রিনিকির। তার প্রশ্ন, তিনি কি ভারতের নাগরিক? ভারতের পাসপোর্ট কি রয়েছে তার? একজন ভারতের নাগরিকের 3টি পাসপোর্ট কি করে থাকতে পারে? তিনি কি অপরাধী যে 3টি পাসপোর্ট রাখেন? পত্নীর যদি 3টি পাসপোর্ট থাকে, তাহলে মুখ্যমন্ত্রীরও অনেক পাসপোর্ট থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টেনে তিনি বলেন, হিমন্তকে অমিত শাহের দত্তক পুত্র বলা হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি এবার এসআইটি বসিয়ে অভিযোগের তদন্ত করবেন? বিদেশে মুখ্যমন্ত্রী পরিবারের সম্পত্তি থাকার নথিপত্র পেশ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পবন খেরার অভিযোগ, দুবাইয়ে আল বর্ষা সাউথ ফ্লোরে মুখ্যমন্ত্রীর পত্নীর হোটেল রয়েছে। 2002 সালের 8 আগস্ট এর টাইটেল ডিড স্বাক্ষরিত হয়েছে। দুবাইয়ে আল বর্ষা সাউথ ফ্লোরে ফ্ল্যাটও রয়েছে মুখ্যমন্ত্রীর পত্নীর এম গ্রুপ রিনিকি বুইয়া শর্মার নামে। কিন্তু ভোটের মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা এফিডেভিটে দুবাইয়ে পত্নীর সম্পত্তির কথা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী, অভিযোগ খেরার। তাছাড়া আমেরিকার স্টেট অফ ইয়োমিংয়ে রিনিকি বুইয়া শর্মা অ্যাসেট কালেকটিভ গ্রুপের সদস্য রিনিকি, হিমন্ত ও পুত্র নন্দিনের নামে সম্পত্তি থাকার অভিযোগও আনেন তিনি। রিনিকি বুইয়া শর্মার অ্যাসেট কালেকটিভ গ্রুপের সদস্যদের বার্ষিক সভার ধারা বিবরণী সামনে এনে কংগ্রেস মুখপাত্রের দাবি, কোম্পানির বাজেট ধার্য করা হয়েছে 3,467 কোটি ইউএস ডলার। সেই টাকায় সেখানে হোটেল খোলার প্রস্তাব রয়েছে। তাছাড়া মোট 52,000 কোটি টাকা কোম্পানির 3 সদস্যের মধ্যে ভাগ করার প্রস্তাবও রয়েছে সভায়। তাছাড়া কোম্পানির কাছে 56,678 কোটি টাকা রাখার প্রস্তাবও রয়েছে কোম্পানির। পবন খেরার প্রশ্ন, ইয়োমিংয়ে এত টাকা কেন রেখেছেন মুখ্যমন্ত্রী? এত টাকা কোথায় পেলেন তিনি? তিনি জানান, আমেরিকায় ইয়োমিংয়ে আয়কর লাগে না বলে সেখানে গিয়ে অনাবাসীরা কোম্পানি খুলেন, যাতে সেটা প্রকাশ্যে না আসে। কিন্তু ওয়েবসাইট হতি দেখে এর সত্যতা জানা গেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 3টি গুরুতর অভিযোগ এনে মোদি অমিতকে তার চ্যালেঞ্জ, এই ব্যক্তি কি একদিনও জেলের বাইরে থাকার যোগ্য? এত বিশাল দুর্নীতির সামনে আসার পর মোদি অমিত শাহের যদি এতটুকু লজ্জা বেঁচে থাকে, তাহলে হিমন্তকে বাইরে ছুড়ে ফেলা উচিত। ভোটের প্রার্থিত্ব খারিজ করে জেলে পাঠানো উচিত তাকে। সব কিছু দেখেও নির্বাচন কমিশন কেন চুপ করে রয়েছে অভিযোগ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চ্যালেঞ্জ ছুড়েন তিনি। পরবর্তী খবরটি হল, কংগ্রেসের জাতীয় নেতা পবন খেরার সাম্প্রতিক সাংবাদিক সম্মেলন ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, খেরার বক্তব্যে দলের ভেতরের গভীর হতাশা ও আতঙ্কই প্রতিফলিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আসাম একটি ঐতিহাসিক জনাদেশের দিকে এগোচ্ছে এবং এই ধরনের ভিত্তিহীন অভিযোগ কংগ্রেসের দুর্বল অবস্থাকেই প্রকাশ করে।
পবন খেরার সব অভিযোগ তিনি স্পষ্টভাবে অস্বীকার করে দাবি করেন এগুলি জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কুৎসা ও রাজনৈতিকভাবে প্রণোদিত মিথ্যাচার। তিনি আরও জানান আগামী 48 ঘন্টার মধ্যে তিনি ও তার স্ত্রী রিনিকি বুইয়া শর্মা পবন খেরার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি দুই ধরনের মানহানির মামলা দায়ের করবেন। তার কথায় আইনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আদালতে সত্য প্রমাণিত হলে পবন খেরাকে তার পরিণতির সম্মুখীন হতে হবে। এদিকে রবিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা পবন খেরা মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেন। তিনি দাবি করেন বিদেশ থেকে প্রাপ্ত কিছু নথিতে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর তথ্য উঠে এসেছে যা গণতান্ত্রিক দেশে নজিরবিহীন। পরবর্তী খবরটি হলো নির্বাচনে জয়ের লক্ষ্যে ধলাই বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপি মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাস। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটান তিনি। দিনের শুরুতেই নিজের বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অমিয় কান্তি দাস। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথ স্তরের কার্যক্রম কিভাবে গতিশীল করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর তিনি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সরাসরি জনসংযোগে নামেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেন এবং বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবহিত করেন। বিকেলে 16 নম্বর মহাদেববাড়ি এলাকায় একটি শক্তি কেন্দ্রের নির্বাচনী সভায় অংশ নেন তিনি। সেখানে স্থানীয় সমস্যা, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। কর্মীদের সক্রিয় উপস্থিতিতে সভাটি সফল হয়। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে শুরু পোস্টাল ব্যালট ভোট গ্রহণ, চলবে 8 এপ্রিল পর্যন্ত। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রবিবার থেকে হাইলাকান্দি জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন জেলার বিভিন্ন নির্দিষ্ট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। পুলিশ কর্মী, পোলিং পার্সোনেল, প্রিসাইডিং অফিসার সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি কর্মী শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। গোটা প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার পুলিশ রিজার্ভ, জেলা শাসকের কার্যালয় এবং এসএস কলেজ ক্যাম্পাস এই 3টি প্রধান কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পৃথক কক্ষে ভোটারদের সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি জেলার বাইরের কর্মীদের জন্য আলাদা কক্ষ নির্ধারণ করা হয়েছে। এসএস কলেজে আসামের 34টি জেলার প্রতিনিধিত্বকারী ভোটারদের দুভাগে বিভক্ত করে পৃথক কক্ষে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 5 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে এই পোস্টাল ব্যালট ভোট গ্রহণ চলবে। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো সোনাইয়ে আমিনুলের হয়ে মাঠে নামছে উলামা সংহতি মঞ্চ। ভেদাভেদহীন সমাজ গঠনের উদ্দেশ্যে ও নিরপেক্ষ দল হিসেবে সোনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে পূর্ণ সমর্থন জানালো উলামা সংহতি মঞ্চ সোনাই। রবিবার সোনাই ব্লক কংগ্রেসের কার্যালয়ে প্রার্থী নিয়ে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় মঞ্চের। মুফতি সুহরাব আল কাসিমির সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বক্তব্যে রাজ্যের ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন। ইউসিসি বাস্তবায়ন হলে কি হবে তা তুলে ধরেন। এছাড়া রাজ্যের সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতন চলছে তা উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিরপেক্ষ ও সব সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। ব্যক্তিগত রেশ কূপ ভুলে বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া। তিনি বলেন, যেদিন করিমউদ্দিন রমজান মাসে প্রকাশ্যে জলপান করেন সেদিনও সোনাইবাসী তাকে বিদায় দিয়েছেন, আর ওই দিনও রেজাল্ট একরকম হয়ে গেছে। প্রার্থী আমিনুল হক লস্কর বক্তব্যে উলামা সংহতি মঞ্চের সিদ্ধান্তে খুশি হয়ে বলেন, ভবিষ্যতে উলামাদের নিয়ে চলবেন, উলামাবিহীন মুসলিম সমাজ চলতে পারে না।
এছাড়া বক্তব্য রাখেন হাইকোর্টের আইনজীবী ত্রিপুরার ডক্টর কামাল মোসদ্দর, মুফতি রশিদ আহমেদ, ইকবাল মজুমদার ও আব্দুর রহিম লস্কর। মঞ্চে ছিলেন মাওলানা আফতাবউদ্দিন, মাওলানা আবুল জাফর, মাওলানা সিরাজ আহমেদ কাসেমি প্রমুখ। উল্লেখ্য, উলামা সংহতি মঞ্চে আহলে সুন্নাত ওয়াল জামাত, জমিয়ত উলামায়ে হিন্দ, নদওয়াতুত তামির সহ অন্যান্য ধর্মীয় সংগঠনের মাওলানারা রয়েছেন। পরবর্তী খবরটি হল, কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত হরিনগর সীমান্ত এলাকায় কাঁটাতারের ভিতরে অবস্থিত ভারতীয় কৃষিভূমিতে কাজ করতে গিয়ে হামলার শিকার হলেন একদল কৃষক। অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণে একজন গুরুতর সহ অন্তত 6 জন কৃষক আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরণ অনুযায়ী রবিবার সকালে প্রতিদিনের মতো কৃষকরা নিজেদের জমিতে চাষ করতে যান, যা আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের ভিতরে অবস্থিত। সেই সময় হঠাৎই লাঠিসোঁটা নিয়ে একদল বাংলাদেশি দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। আচমকা হামলায় আতঙ্কিত হয়ে কৃষকরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আব্দুল হান্নান, তাজিমউদ্দিন, তাজউদ্দিন, সেলিমউদ্দিন, শাহাবুদ্দিন ও মুস্তাফা আহমেদ। এর মধ্যে আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই হরিনগর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেলা 11টা পর্যন্ত প্রায় 200-রও বেশি কৃষক কাঁটাতারের বাইরে জড়ো হয়ে নিরাপত্তা জোরদার এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কৃষকদের অভিযোগ, হামলার সময় সীমান্তে উপস্থিত থাকা সত্ত্বেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক হস্তক্ষেপ করা হয়নি। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, সীমান্তে পর্যাপ্ত নজরদারির অভাব ও কিছু ক্ষেত্রে উদাসীনতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে। এছাড়াও অভিযোগ উঠেছে, বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমান্ড্যান্টের সময় থেকেই এলাকায় অনুপ্রবেশ, চুরি ও দুষ্কৃতী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। কিছু বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে রাতের বেলায় গ্রামবাসীদের হয়রানির অভিযোগও সামনে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে। যদিও এই সমস্ত গুরুতর অভিযোগের বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের নীরবতা ও প্রশ্নের জন্ম দিচ্ছে বলে মত স্থানীয়দের। পরবর্তী খবরটি হল, নির্বাচনকে সামনে রেখে শিলচরে প্রচারে গতি বাড়িয়েছে বিজেপি। রবিবার শিলচর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত রোডের এমএস পার্কিং জোনে দলের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি নজরে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী ডক্টর রাজদীপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন খলিলুর রহমান বড়ভূইয়া, অসীম দাস, অমিতেশ চক্রবর্তী, মঞ্জু লস্কর, মুন্না লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা কংগ্রেসকে তীব্র আক্রমণ করে অভিযোগ তুলেন, কংগ্রেস শাসনকালে সংখ্যালঘুদের প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি এবং চাকরি ও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নমূলক কাজের গতি বেড়েছে এবং বহু মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন। এদিন সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আগামী নির্বাচনে ডক্টর রাজদীপ রায়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সভাস্থল জুড়ে বিজেপি জিন্দাবাদ ও রাজদীপ রায় জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।